ওয়েলকাম টু ইকোনমিক সলিউশনস। আমি অভিরূপ রয়। আজকে আমি যে টপিকটাকে নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন ইন্ডিয়ান ইকোনমি। অর্থাৎ আরবিআই এর যে ক্রেডিট কন্ট্রোলের যে ডিফারেন্ট মেথড গুলো আছে, আমরা যদি দেখি আরবিআই ক্রেডিট কন্ট্রোল করছে কোয়ান্টিটেটিভ মেথডের মাধ্যমে বা কোয়ালিটেটিভ মেথডের মাধ্যমে। কোয়ান্টিটেটিভ মেথডের মাধ্যমে আরবিআই যখন ক্রেডিট কন্ট্রোল করছে সেটা হচ্ছে ডাইরেক্টলি ক্রেডিট কন্ট্রোল করছে, অর্থাৎ ডাইরেক্টলি ইকোনমির ওপর কিন্তু একটা ইম্প্যাক্ট পড়ছে এর ফলে। অর্থাৎ মানি সাপ্লাই ডিক্রিজ বা ইনক্রিজ করার ক্ষেত্রে আরবিআই কিন্তু এদিক থেকে দেখতে গেলে একটা ডাইরেক্টলি একটা ভূমিকা গ্রহণ করছে। আর যখন কোয়ালিটেটিভ মেথডের ক্ষেত্রে দেখি তখন দেখতে পারবো আরবিআই কিন্তু কমার্শিয়াল ব্যাংকগুলোর ওপর একটা সাইকোলজিক্যাল প্রেসার ক্রিয়েট করে ক্রেডিট কন্ট্রোল করার চেষ্টা করছে। তো আজকে আমরা কোয়ান্টিটেটিভ মেথডের আন্ডারে একটা ইনস্ট্রুমেন্ট যেটা হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও, সেটাকে নিয়ে আজকে ডিসকাস করব। সেটার ইম্প্যাক্ট কি পড়ছে, ক্যাশ রিজার্ভ রেশিওর পার্সেন্টেজ ইনক্রিজ করলে বা ডিক্রিজ করলে ইকোনমিতে কি ইম্প্যাক্ট পড়ছে, এই ব্যাপারগুলোকে নিয়ে আজকে আমি ডিসকাস করব। আচ্ছা, একটু দেখে নেওয়া যাক ক্যাশ রিজার্ভ রেশিওর কি ইম্প্যাক্ট ইকোনমিতে পড়ছে যখন কিনা ক্যাশ রিজার্ভ রেশিওর পার্সেন্টেজটা চেঞ্জ হচ্ছে। আমরা ধরছি আরবিআই, কমার্শিয়াল ব্যাংক, কমন পিপল। সাপোজ ফর এক্সাম্পল আমরা ধরছি কোন শিডিউল কমার্শিয়াল ব্যাংকের এনডিটিএল আছে। এনডিটিএল বলতে আমরা বোঝাচ্ছি নেট ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটিস। তো ডিমান্ড লায়াবিলিটিস এর মধ্যে পড়ছে হচ্ছে কোনো ব্যাংকের টোটাল যে কারেন্ট অ্যাকাউন্ট বা সেভিংস অ্যাকাউন্টে কোনো শিডিউল কমার্শিয়াল ব্যাংকের টোটাল যে ডিপোজিট আছে সেটাকে আমরা বলছি ডিমান্ড লায়াবিলিটিস। আর টাইম লায়াবিলিটিস হচ্ছে কোনো কমার্শিয়াল শিডিউল কমার্শিয়াল ব্যাংকের টোটাল যে ফিক্সড ডিপোজিট বা টার্ম ডিপোজিট আছে সেটাকে আমরা বলছি টাইম লায়াবিলিটিস। আর এটাকে লায়াবিলিটিস বলার কারণ কি, আমরা ডিমান্ড লায়াবিলিটিস বা টাইম লায়াবিলিটিস কেন বলছি, কারণ হচ্ছে এখান থেকে কিন্তু কমার্শিয়াল ব্যাংকের কোনো অ্যাসেট ক্রিয়েট হবে না, বরং আমরা যারা ডিপোজিটার আছি, অর্থাৎ যারা আমরা ব্যাংকে টাকা ডিপোজিট রাখছি, তাদের কিন্তু উল্টে ইন্টারেস্ট রেট পে করতে হচ্ছে কমার্শিয়াল ব্যাংকগুলোকে। সেই কারণে আমরা এগুলোকে লায়াবিলিটি হিসাবে দেখছি ব্যাংকের। তো নেট ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটিস আছে। সাপোজ ফর এক্সাম্পল কোন একটা কমার্শিয়াল শিডিউল কমার্শিয়াল ব্যাংকে ধরলাম নেট ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটিস হচ্ছে রুপিস 5,000 crore, রুপিস 5,000 crore। 5,000 crore হচ্ছে কোন কমার্শিয়াল শিডিউল কমার্শিয়াল ব্যাংকের এনডিটিএল আছে। এবার ওই শিডিউল কমার্শিয়াল ব্যাংকগুলোকে, যে শিডিউল কমার্শিয়াল ব্যাংকের আর কি এনডিটিএল এর আছে হচ্ছে রুপিস 5,000 crore, তো সেই শিডিউল কমার্শিয়াল ব্যাংককে আর কি সাপোজ ফর এক্সাম্পল আরবিআই এর কাছে রিজার্ভ রাখতে হচ্ছে টোটাল এনডিটিএল এর 3%। এটা হচ্ছে তার মানে কত হচ্ছে, 5,000 crore এর মধ্যে 3% আরবিআই এর কাছে রিজার্ভ রাখতে হচ্ছে,
তার মানে আমরা দেখতে পাচ্ছি 150 করোড় কিন্তু রিজার্ভ রাখতে হচ্ছে আরবিআই এর কাছে। এই যে 3% কোনো কমার্শিয়াল ব্যাংকের কাছে টোটাল যে এনডিটিএল আছে তার একটা সার্টেন যে পার্সেন্টেজটা আরবিআই এর কাছে রিজার্ভ রাখতে হচ্ছে, এটাকেই কিন্তু আমরা বলে থাকি হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও বা নগদ জমার অনুপাত। ক্যাশ রিজার্ভ রেশিও বা নগদ জমার অনুপাত। এবার সাপোজ ফর এক্সাম্পল আমরা ধরছি ইকোনমিতে ইনফ্লেশন দেখা গেছে, ইকোনমিতে ইনফ্লেশন দেখা গেছে। তো এই অবস্থায় আরবিআই এর মেন এম কি হবে? মেন এম হবে ইনফ্লেশনকে কন্ট্রোল করা। তো ইনফ্লেশনকে কন্ট্রোল করতে গেলে আরবিআই কি চাইবে? আরবিআই চাইবে হচ্ছে ইকোনমিতে যাতে মানি সাপ্লাই কমে যায়, অর্থাৎ ইকোনমিতে যে মানি সাপ্লাইটা এখন আছে সেটাকে কিন্তু আরবিআই কমাতে চাইবে। তো এই ইনফ্লেশন কন্ট্রোল করতে গিয়ে আরবিআই কিন্তু দেখব ক্যাশ রিজার্ভ রেশিওর পার্সেন্টেজটা বাড়িয়ে দিচ্ছে। তার মানে সাপোজ ফর এক্সাম্পল এখন হচ্ছে 3% আছে ক্যাশ রিজার্ভ রেশিও, তো এটাকে আরবিআই বাড়িয়ে ইনফ্লেশন কন্ট্রোল করতে গিয়ে এটা আরবিআই বাড়িয়ে দিল 4% করলো। তো এখন ওই কমার্শিয়াল ব্যাংকে আরবিআই এর কাছে কত জমা রাখতে হবে? আগে জমা রাখতে হচ্ছিল 150 করোড়, এখন এই ₹5000 করোড় যদি ওই কমার্শিয়াল শিডিউল কমার্শিয়াল ব্যাংকের টোটাল এনডিটিএল হয়, সেই এনডিটিএল এর 5000 করোড়ের 4% মানে হচ্ছে এখন জমা রাখতে হচ্ছে ₹200 করোড়। তার মানে আগে জমা রাখতে হচ্ছিল 150 করোড় আর এখন জমা রাখতে হচ্ছে ₹200 করোড়। তার মানে আগের সাথে যদি কম্পেয়ার করি তাহলে আমরা দেখতে পারবো যে ওই শিডিউল কমার্শিয়াল ব্যাংকের শর্টেজ অফ ফান্ড হচ্ছে। কতটা শর্টেজ অফ ফান্ড হচ্ছে? এখন কিন্তু শর্টেজ অফ ফান্ড হচ্ছে 50 করোড়, কেননা আগে জমা রাখতে হতো কমার্শিয়াল ব্যাংকগুলোকে ওই কমার্শিয়াল ব্যাংকে আরবিআই এর কাছে 150 করোড়, তো এখন জমা রাখতে হচ্ছে 200 করোড়। তার মানে আমরা দেখতে পাচ্ছি আগের সাথে কম্পেয়ার করে আরবিআই যেই ক্যাশ রিজার্ভ রেশিও বাড়িয়ে দিল অমনি কিন্তু ওই কমার্শিয়াল ব্যাংকের কাছে শর্টেজ অফ ফান্ড হচ্ছে। কতটা শর্টেজ অফ ফান্ড হচ্ছে? সেটা হচ্ছে 50 করোড় শর্টেজ অফ ফান্ড হচ্ছে। এবার যদি আমরা দেখি কোনো কমার্শিয়াল ব্যাংকের কাছে শর্টেজ অফ ফান্ড হচ্ছে, তার ইম্প্যাক্টটা গিয়ে পড়বে কিন্তু কমন পিপলের ওপর। এবার কি হবে? কমন পিপল যদি ওই কমার্শিয়াল ব্যাংকের থেকে লোন নিতে আসে, এবার কমন পিপল যদি ওই কমার্শিয়াল ব্যাংকের থেকে লোন নিতে আসে তাহলে আমরা দেখব যদি ক্যাশ রিজার্ভ রেশিওর পার্সেন্টেজ বেড়ে যায় তখন কিন্তু দেখতে পারবো কমন পিপলের লোনের ওপর ইন্টারেস্ট রেটও কিন্তু বেড়ে যাচ্ছে। মানে সাপোজ ফর এক্সাম্পল কমন পিপল যখন আগে কমার্শিয়াল ব্যাংকের থেকে লোন নিতে যেত তখন তাকে লোনের ওপর ইন্টারেস্ট রেট পে করতে হতো 9%। এখন এই অবস্থায় আরবিআই ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য যেই ক্যাশ রিজার্ভ রেশিও বাড়িয়ে দেবে অমনি আমরা দেখতে পারবো এই লোনের ওপর ইন্টারেস্ট রেটও কিন্তু বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে ধরলাম 10% হচ্ছে। তার মানে এবার যদি কমন পিপলের লোনের ওপর ইন্টারেস্ট রেট বেড়ে যায় তাহলে কমন পিপল আগে যতটা লোন নেবে ভেবেছিল কমার্শিয়াল ব্যাংকগুলোর থেকে এখন কিন্তু ততটা লোন নিচ্ছে না। তো স্বাভাবিকভাবেই কমন পিপলের যদি লোন নেওয়ার পরিমাণটা আগের সাথে কম্পেয়ার করলে দেখা যায় যে কমে যাচ্ছে, তাহলে কিন্তু ইকোনমিতে মানি সাপ্লাইটাও কিন্তু আমরা দেখব কি হচ্ছে অটোমেটিক্যালি কিন্তু মানি সাপ্লাইটা কমে যাবে। তার মানে আমরা বলতে পারবো যে কমন পাবলিকের মানি সাপ্লাই কমে যাওয়া মানে আমরা বলতে পারছি যে কমন পাবলিকের পারচেজিং পাওয়ার বা যেটাকে আমরা কিনা বলছি ক্রয় ক্ষমতা, কমন পাবলিকের
পারচেজিং পাওয়ার বা ক্রয় ক্ষমতাও কিন্তু কমে যাচ্ছে। পারচেজিং পাওয়ার বা ক্রয় ক্ষমতা যদি কমন পাবলিকের কমে যায়, অটোমেটিক্যালি আমরা কি বলতে পারবো? কমন পাবলিকের পারচেজিং পাওয়ার যদি কমে যায়, তার মানে আমরা বলতে পারবো যে এগ্রিগেট ডিমান্ডও কিন্তু কমে যাচ্ছে। আগের সাথে কম্পেয়ার করতে গিয়ে দেখতে পারবো যে ইকোনমিতে এগ্রিগেট ডিমান্ড কিন্তু ফল করছে। তার ফলে ইনফ্লেশনটা কিন্তু আন্ডার কন্ট্রোলে চলে আসছে। তাহলে আমরা কি দেখলাম? ইনফ্লেশন কন্ট্রোল করতে গিয়ে আরবিআই ক্যাশ রিজার্ভ রেশিওর পার্সেন্টেজটা বাড়িয়ে দিল, তো ইকোনমিতে স্বাভাবিকভাবেই মানি সাপ্লাই কমলো, তো ইনফ্লেশনটা আন্ডার কন্ট্রোলে চলে এলো। এর যদি উল্টো কেসটা দেখি, অর্থাৎ আমরা যদি দেখতে পাই ধরো ইকোনমিতে ইকোনমিক স্লোডাউন বা রেসেশন এরকম একটা সিচুয়েশন অ্যারাইজ করছে, তো রেসেশন যদি দেখা যায় ইকোনমিতে, সেক্ষেত্রে কি হবে? ইকোনমিতে যদি কোনো কারণে রেসেশন দেখা যায়, তো সেক্ষেত্রে আরবিআই চাইবে ইকোনমিতে মানি সাপ্লাইটাকে বাড়িয়ে দিতে বা অর্থের যোগানকে বাড়িয়ে দিতে। তো মানি সাপ্লাইকে বাড়াতে গিয়ে আরবিআই কি করবে? ক্যাশ রিজার্ভ রেশিওর পার্সেন্টেজটা কিন্তু কমিয়ে দেবে। অর্থাৎ আগে যে কেসটা হয়েছিল বাড়িয়ে দিয়েছিল ইনফ্লেশনের ক্ষেত্রে, তো এখন মানি সাপ্লাইকে বাড়াতে গিয়ে আরবিআই কিন্তু ক্যাশ রিজার্ভ রেশিওর পার্সেন্টেজটা কমিয়ে দেবে। এবার আরবিআই যদি ক্যাশ রিজার্ভ রেশিওর পার্সেন্টেজ কমিয়ে দেয়, স্বাভাবিকভাবেই আমরা দেখব কমার্শিয়াল ব্যাংকের কাছে আগের তুলনায় আরো বেশি করে টাকা পয়সা থাকবে, কেননা তাদের রিজার্ভ আরো কম রাখতে হচ্ছে আরবিআই এর কাছে। স্বাভাবিকভাবেই আমরা দেখতে পাচ্ছি কমার্শিয়াল ব্যাংকের কাছে আরো বেশি করে টাকা পয়সা থাকছে বা এক্সেস রিজার্ভ হচ্ছে। তো এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে কমার্শিয়াল ব্যাংক তাদের কাছে যে এক্সেস রিজার্ভ হলো, সেই পোর্শনটাকে কিন্তু কমার্শিয়াল ব্যাংক ইকোনমিতে ট্রান্সফার করতে চাইবে। ইকোনমিতে ট্রান্সফার করতে চাইবে, তো স্বাভাবিকভাবেই আমরা কিন্তু দেখব কমন পিপলের লোনের ওপর ইন্টারেস্ট রেট কিন্তু এক্ষেত্রে কমে গেছে। আগের ক্ষেত্রে দেখেছিলাম বেড়ে গেছিল, তো এক্ষেত্রে কমে গেছে লোনের ওপর ইন্টারেস্ট রেট। তো এক্ষেত্রে কি হবে? কমন পিপল এর লোনের ওপর যদি ইন্টারেস্ট রেট কমে যায়, তারা আরো বেশি করে লোন নিতে চাইবে বা লোন নেওয়ার টেন্ডেন্সিটা কিছুটা বাড়তে পারে। তো অটোমেটিক্যালি স্বাভাবিকভাবেই দেখা যাবে যে ইকোনমিতে মানি সাপ্লাই বাড়ার একটা সম্ভাবনা দেখা দেবে এবং কমন পাবলিকের পারচেজিং পাওয়ার বা ক্রয় ক্ষমতাও বাড়ার একটা সম্ভাবনা দেখা দেবে এবং ইকোনমিক গ্রোথ জেনারেট করছে। স্বাভাবিকভাবেই দেখা যাবে যে ইকোনমিক গ্রোথ জেনারেট করার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তার মানে ইকোনমিক স্লোডাউন বা রিসেশন যদি হয়, তাহলে কিন্তু দেখতে পারবো আরবিআই যখন পলিসি রেটগুলোকে রিভাইজ করে, তখন কিন্তু ক্যাশ রিজার্ভ রেশিওর পার্সেন্টেজ কমিয়ে দিচ্ছে। আর ইকোনমিতে যদি ইনফ্লেশন দেখা দেয়, তখন কিন্তু দেখতে পারবো আরবিআই ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য ক্যাশ রিজার্ভ রেশিওর পার্সেন্টেজটা কিন্তু বাড়িয়ে দিচ্ছে। আরেকটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে যে ক্যাশ রিজার্ভ রেশিওর মিনিমাম পার্সেন্টেজটা হয় হচ্ছে 3%, মিনিমাম পার্সেন্টেজ 3%, ম্যাক্সিমাম পার্সেন্টেজ হয় হচ্ছে 15%। 3% থেকে 15% এর মধ্যে ক্যাশ রিজার্ভ রেশিওর লিমিটেশনটা হয়। যদিও ইন্ডিয়াতে 15% এরকম ম্যাক্সিমাম জায়গায় কখনো যায়নি, তবে এখন যদি দেখি প্রেজেন্টলি 3%-এ আছে। 3%, 4%, 5-6% এরকম মোটামুটি ঘোরাফেরা করে ক্যাশ রিজার্ভ রেশিওর পার্সেন্টেজটা। যদি লক্ষ্য করা যায় দেখা যাবে। আর আরেকটা জিনিস একটু বলার আছে, সেটা হচ্ছে এই যে আরবিআই কমার্শিয়াল ব্যাংকগুলো যে তাদের এনডিটিএল এর সার্টেন পার্সেন্টেজ আরবিআই এর কাছে জমা রাখছে, তার বদলে কিন্তু আরবিআই কমার্শিয়াল ব্যাংকগুলোকে কোনো ধরনের ইন্টারেস্ট রেট পে করে না। কোনো ধরনের ইন্টারেস্ট রেট কিন্তু আরবিআই কমার্শিয়াল ব্যাংকগুলোকে পে করে না। মোটামুটি আজকে এই অবধি আমি বললাম ক্যাশ রিজার্ভ রেশিও অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন ইকোনমি।